আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বিশ্বের যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, আমার এই ভিডিওগুলো দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এবং সকলের জন্য অনেক অনেক দোয়া। দর্শক শ্রোতা, আজকে আপনাদের কাছে বিশ্বের ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর ভূরাজনৈতিক যে পট পরিবর্তন হচ্ছে বিশ্বে, এই ব্যাপারে কিছু বিশ্লেষণ নিয়ে এসেছি এবং এটি কিন্তু আমাদের দেশ বাংলাদেশকেও আসলে নানানভাবে প্রভাবিত করবে বলে মনে করছি এবং এগুলো আপনাদের কাছে জানানোর প্রয়োজনীয়তা বোধ করছি। দর্শক শ্রোতা, প্রথমেই চলে আসি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতিটি চলছে, এই যুদ্ধবিরতিটি কিন্তু আসলে খুব ভঙ্গুর একটি যুদ্ধবিরতি দর্শক শ্রোতা, এবং আপনারা জানেন যে এই যুদ্ধবিরতিটি হয়েছে মূলত সৌদি আরব এবং কাতারের মধ্যস্থতার কারণে। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র এই কনফ্লিক্টটি সমাধান করে দেওয়ার জন্য আজকে কিন্তু তাদের মতামত প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কিন্তু দর্শক শ্রোতা, এখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের স্বার্থ রয়েছে। এই যেমন কিছুদিন আগেই ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি বাগরাম এয়ার বেসটি, যেই বিশাল একটি এয়ার বেস রয়েছে যেটি মূলত সোভিয়েত রাশিয়ারা বানিয়েছিল এবং পরবর্তীতে আফগান যুদ্ধের সময় মার্কিন এবং নেটো সেনারা সেটি অধিকার করে সেটি ব্যবহার করে, সেই এয়ার বেসটি তারা আবার ব্যবহার করতে চাচ্ছে, কিন্তু তালেবান প্রশাসন সেটিতে দিতে চাচ্ছে না। এখন এইখানে মধ্যস্থতা করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটি কথা বলার অধিকার দাঁড়ায় যে ঠিক আছে, আমরা তোমাদের স্বার্থগুলো দেখে দিব, আমরা তোমাদের মধ্যে মধ্যস্থতা করব, কিন্তু তোমরা আমাকে এই এয়ার বেসটি দাও। এটি একটি সমীকরণ দর্শক শ্রোতা। এরপরে আরেকটি সমীকরণ হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশ বলতে আমরা যেটি বুঝাই, অর্থাৎ হিন্দুকুশ পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, যেটির ভিতরে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভারত, বাংলাদেশ রয়েছে, এবং আপনি যদি শ্রীলঙ্কা, ভুটানকেও এর মধ্যে সংযুক্ত করতে চান, সম্ভব। এখন এই অঞ্চলে ভূরাজনীতির একটি প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে দর্শক শ্রোতা। আমরা হঠাৎ করে দেখলাম ভারতের যে সরকার রয়েছে, এবং ভারতের সরকার কিন্তু একটি আদর্শবাদী সরকার এবং তারা হিন্দুত্ববাদের আদর্শে বিশ্বাসী একটি সরকার, তারা হঠাৎ করে খুব তালেবান প্রেমী হয়ে উঠলেন এবং আমির আলী খান মুত্তাকি, তালেবান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের, তিনি ভারত সফরে রয়েছেন। তিনি কিন্তু 6 দিনের সফরে গিয়েছেন দর্শক শ্রোতা। এরই মধ্যে তিনি জামিয়া উলুমিয়া দেওবন্দে সফর করেছেন। এখানে তিনি এই জামিয়া মাদ্রাসাটির একজন শিক্ষার্থী ছিলেন এবং তিনি সেখানে সফর করেছেন দর্শক শ্রোতা। এবং সেখানে দেখলাম যে একটি জনসমুদ্র সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে তিনি একটি মেসেজ দিলেন, যে তিনি বললেন যে তিনি ভারতের সাথে সুসম্পর্ক চান, তিনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক চান, তিনি সকলের সাথে সুসম্পর্ক চান, কিন্তু সংঘাতের মাধ্যমে নয়, ডায়লগের মাধ্যমে। অথচ দর্শক শ্রোতা, বিগত 6 মাসে 140টার অধিক নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে আফগানিস্তানের সীমান্ত থেকে টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তান নামক সংগঠনটি পাকিস্তানের মূল ভূখণ্ডের ভেতরে। এবং আপনাদেরকে এই বিষয়ে আগের ভিডিওতে বলেছি যে তারা শুধু যে সেনা ছাউনিগুলোতে আক্রমণ করেছে তা নয়, বা পুলিশ ফাঁড়িগুলোতে আক্রমণ করেছে তা নয়, তারা কিন্তু মসজিদ, মাদ্রাসা, দরগাতেও আক্রমণ করেছে। কাজে এই একটি বিষয় রয়েছে, অর্থাৎ ভারত এখন দেখছে যে শত্রুর শত্রু বন্ধু, এ কারণে তারা তালেবানকে বন্ধু হিসেবে কাছে পেতে চাচ্ছে। এটিতে ভারতের কৌশলগত অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। প্রথম সুযোগ সুবিধাটি হলো যে ভারত আফগানিস্তানের ভূখণ্ডকে ব্যবহার করে
সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজিস্তান, এই দেশগুলোতে তার বাণিজ্য চালিয়ে যেতে পারে, তার সফট পাওয়ার বৃদ্ধি করে যেতে পারে এবং তার সেখানে একটি প্রভাব বলয় সৃষ্টি করতে পারে, দর্শক শ্রোতারা। এবং যেহেতু আপনারা জানেন যে এই মধ্য এশিয়ার দেশগুলো দীর্ঘদিন কমিউনিস্ট শাসনের কারণে তারা তাদের যে ইসলামের অনুসারী, যে তারা এই বিশ্বাসটি তাদের অনেক দুর্বল হয়ে গিয়েছে। নতুন নতুন গত 4-5 বছর হয়, বিশেষ করে এই যে জনাব মিরজোয়েভ উজবেকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার পরে আপনার দেখা গেল যে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান সেখানে যে এই যে ইমাম তিরমিজি, ইমাম মাতুরিদি, ইমাম বুখারি, ওনাদের যে মাদ্রাসাগুলো রয়েছে, ওনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো আবার চালু করছে এবং সেখানে ইসলামের একটা পুনর্জাগরণ সৃষ্টি করার চেষ্টা করছে এবং ফাইন্যান্স করছে টিকা নামক একটি সংগঠনের মাধ্যমে। কিন্তু এখন পর্যন্ত মধ্য এশিয়ার মানুষদের যেহেতু বিশ্বাসের ভিত একটু দুর্বল হয়ে পড়েছে দীর্ঘদিন কমিউনিস্ট শাসনের আয়তায় থাকার ফলে, ভারত এটিকে কাজে লাগাচ্ছে, দর্শক শ্রোতা। কাজে এখানে ভারতের একটি ভূকৌশলগত এবং একটি বৃহৎ অর্থনৈতিক স্বার্থ রয়েছে। দ্বিতীয় স্বার্থটি হলো, দর্শক শ্রোতা, পাকিস্তানের যে সামরিক বাহিনী, এই সামরিক বাহিনীটি 1971 সালের পর থেকে যে ডকট্রিনটি ফলো করে সেটি হচ্ছে ভারতের সাথে এঙ্গেজমেন্টের ডকট্রিন। অর্থাৎ তাদের একটি ফ্রন্টিয়ার, অর্থাৎ তাদের যে পূর্বের যে সীমান্ত রয়েছে বা ভারতের সাথে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে বিশেষ করে এর মধ্যে লাইন অফ কন্ট্রোল, যেটি একসময় ছিল লাইন অফ সিজ ফায়ার প্রথমে, পরবর্তীতে সেটি লাইন অফ কন্ট্রোল বলা হয়। এই লাইন অফ কন্ট্রোল হচ্ছে কাশ্মীরের সাথে। সেই লাইন অফ কন্ট্রোলে তাদের বেশ সেনা সমাবেশ রয়েছে এবং সেখানে তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে সবসময়। কিন্তু পাকিস্তানের যে উত্তর পশ্চিম সীমান্ত, অর্থাৎ ডুরেন্ট লাইন বরাবর যে সীমান্তটি রয়েছে আফগানিস্তান, এই আফগানিস্তানে পাকিস্তান কিন্তু সেই ধরনের কোনো শক্তির সমাবেশ, মানে সামরিক শক্তির সমাবেশ করে না, দর্শক শ্রোতা। এর কারণ হচ্ছে পাকিস্তান বিগত 50 বছর ধরে আফগানিস্তানকে একটি ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে দেখে আসছে এবং যে তালেবান প্রশাসনটি, এই তালেবান প্রশাসনটিকে শিক্ষিত করে গড়ে তোলা তালেবানদের বেশিরভাগ বড় বড় লিডারগুলো কিন্তু পাকিস্তানের মাদ্রাসাগুলোতে পড়াশোনা করেছে। এর বাইরে তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার পিছনে পাকিস্তানের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও পাকিস্তান তার অদূরদৃষ্টতা সম্পন্নতার কারণে, অদূরদৃষ্টি থাকার কারণে, অর্থাৎ দূরদৃষ্টির অভাবের কারণে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটু কঠিন বাংলা শব্দ, তো এই দূরদৃষ্টির অভাব থাকার কারণে তাদের কূটনীতিতে তারা কিন্তু আফগানিস্তানকে হারাতে বসেছে, একরকম বলা চলে, দর্শক শ্রোতা। এর ফলে কি হবে, দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করেছেন যখনই এই ভারতীয় উপমহাদেশে পাকিস্তানের শক্তিটা একটু কমে যায়, আপনারা দেখেছেন যে দীর্ঘদিন পারভেজ মোশাররফ এবং পরবর্তীতে আসিফ আলী জারদারির শাসনের সময় পাকিস্তানের অর্থনীতি একেবারে ভেঙে পড়ে, যার ফলে পাকিস্তান রাষ্ট্রটি দুর্বল হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু পাকিস্তানের অর্থনীতি এখনও যে কামব্যাক করেছে এটা বলা যাবে না, কামব্যাক করতে পারেনি, যার কারণে শক্তির ভারসাম্য হারিয়ে গেছে এবং ভারত সেখানে এই উপমহাদেশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। এবং আমাদের দেশে বিগত 16 বছরে কি করেছে এই ব্যাপারে আসলে যথেষ্ট তদন্তের প্রয়োজন রয়েছে। কিছু কিছু তদন্ত হচ্ছে, বাণিজ্যিক যে সুযোগ সুবিধাগুলো তারা একচাটিয়ে নিয়েছে, পানি বন্টনে তারা আমাদেরকে যেভাবে ঠকিয়েছে বিগত বছরগুলোতে, এবং আমাদের দেশের সামরিক বাহিনী বলেন, গোয়েন্দা বাহিনী বলেন, অর্থাৎ আমাদের দেশের নিরাপত্তাকে একটি ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাতে তারা লিটারালি ফিগারেটিভলি পরিণত করেছে, যার কারণে এই যে সম্ভাবনাটি, অর্থাৎ আফগান পাকিস্তানের যে সংঘাত, এই সংঘাতের ফলে ভারতীয় মূলত ক্ষতিগ্রস্ত হবে ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশের যে মুসলিম সমাজগুলো রয়েছে, মুসলিম জাতিগুলো রয়েছে, এরা সকলে। কাজে পাকিস্তানের
এবং আফগানিস্তানের উভয় দুটি মুসলিম রাষ্ট্র, এবং এই দুটি মুসলিম রাষ্ট্রের খুব ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ বিবেচনা করে এই অঞ্চলের মুসলমানদের যৌথ বা একত্রিত স্বার্থ রক্ষার জন্য তাদেরকে পদক্ষেপ নিতে হবে, এবং এটি অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই ক্ষেত্রে তুরস্কের আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে তুরস্ক এক্ষেত্রে খুব পজিটিভ রোল প্লে করতে আগ্রহী, কারণ তুরস্ক একই সাথে আফগানিস্তানকে এবং একই সাথে পাকিস্তানকে তাদের ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে দেখে থাকেন। দর্শক শ্রোতা, তুরস্ক কিন্তু বাংলাদেশকেও একটি ভাতৃপ্রতিম রাষ্ট্র এবং ঐতিহাসিক প্রায় 1000 বছরের সম্পর্ক বিশিষ্ট একটি ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে থাকে। কাজে এই ক্ষেত্রে তুরস্ক যদি রোলটা প্লে করে, তাহলে এই সমস্যাটির সমাধান আমি মনে করি স্থিতিশীলভাবে হবে, অর্থাৎ সাস্টেইনেবল একটি সমাধানে আমরা পাকিস্তান এবং আফগানিস্তান পৌঁছাতে পারবে বলে আমরা ধরে নিতে পারি। তার কারণ হলো তুরস্ক রাষ্ট্রের কূটনীতি অনেক ম্যাচিওর্ড কূটনীতি, তাদের যে নিরাপত্তা নীতি অনেক ম্যাচিওর্ড একটি নিরাপত্তা নীতি। তুরস্কের অনেক সমালোচনা করা যায়, তুরস্কের অর্থনীতির সমালোচনা করা যায়, রাষ্ট্রপতি এরদোয়ানের যে তিনি যে অর্থনৈতিক যে অনেকগুলো আপনার পদক্ষেপ নিয়েছেন, সেগুলো হয়তো অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে না, এরকম অনেক কিছু আমরা সমালোচনা করতে পারি দর্শক শ্রোতা। কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে কূটনীতি, যেটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আর দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা নীতি। এই দুটি প্রশ্নে তুরস্ক আসলে খুব ম্যাচিওর্ড, খুব ঠান্ডা মাথায়, এবং এই দুটি নীতির ক্ষেত্রে তুরস্ক কিন্তু কোনো আপোষ করে না। অন্য কোনো দেশের প্রেসারে বা তাদের চাপে পড়ে, তার একটি উদাহরণ আমি দিতে পারি যে 2017 সালে তুরস্ক তার নিরাপত্তার প্রয়োজনীয়তায় ন্যাটো রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমেরিকার স্যাংশন, আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধকে অবরোধ দিয়েছে, এখনও আছে বহাল। এই অবরোধকে তোয়াক্কা না করে রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল, কারণ তুরস্কের সে সময় কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। অথচ আজকে আপনারা জানেন যে তুরস্কের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এবং যেটি শোনা যাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে যে বাংলাদেশ সম্ভবত তুরস্ক থেকে হিসার এবং সিপের এই দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দর্শক শ্রোতা, এই দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই সাথে কিন্তু তুরস্কের যে মাল্টি লেয়ার্ড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, যেটিকে বলা হয় স্টিল ডোম বা চেলিক কুব্বে, এই স্টিল ডোমের একটি অংশ বিশেষ এটি ক্রয় করার জন্য একেবারে ফাইনাল পর্যায়ে চলে এসেছে। এটি আমরা সামাজিক মাধ্যমগুলোতে শুনেছি, আমার এখনও এটি যাচাই বাছাই করার সুযোগ হয়নি দর্শক শ্রোতা। নিশ্চিত হলে আমি আপনাদের কাছে নিশ্চিত রূপে এটি নিয়ে আসবো। কিন্তু এটি একটি আশার বাণী যে বাংলাদেশে হচ্ছে এই পদক্ষেপগুলো নিচ্ছে, এবং তুরস্ক কিন্তু এগুলো ওই বিপদের পরে, দেখুন 2017 আজকে 2025, 8 বছরের ভেতরে প্রায় যেই সিপের যে এয়ার ডিফেন্স সিস্টেমটি, এটি পেট্রিয়ট PAC-3 মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এটির কাছাকাছি পর্যায়ের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দর্শক শ্রোতা। কাজে নিঃসন্দেহে এই অঞ্চলে তুরস্কের কূটনৈতিক সহযোগিতা একই সাথে আফগানিস্তান এবং একই সাথে পাকিস্তানকে উইন উইন একটি রেজাল্ট এনে দিবে বলে আমি মনে করি দর্শক শ্রোতা। তো এই গেল পাকিস্তান আফগানিস্তান সংঘাতের কথা। আজকে আরেকটি বিষয় আপনাদের সাথে খুব সংক্ষেপে আলোচনা করব দর্শক শ্রোতা, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে ইসরায়েলে সফর করেন। প্রথমে তিনি ইসরায়েলের যে পার্লামেন্ট নেসেট, সেই নেসেতে তিনি যান এবং তাকে মারাত্মক ধরনের প্রশংসা করা হয়। তার প্রশংসায় পঞ্চমুখ, তিনি নেতানিয়াহুর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তিনি নেতানিয়াহুকে একটা দুটো কথাও শুনিয়েছেন যে এক্সেসিভ পাওয়ার, অর্থাৎ নিরস্ত্র জনগণের উপরে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করার জন্য একটা দুটো ইনডাইরেক্ট কথা তিনি আসলে নেতানিয়াহু প্রশাসনকে শুনিয়েছেন। কিন্তু তিনি হচ্ছে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন এই যে 7ই অক্টোবর যেটি ঘটেছিল আজ থেকে 2 বছর আগে, এটির বিষয়ে দর্শক শ্রোতা। এরপরে তিনি সফর করে আসলেন মিশরে।
তিনি মিশরে আসার সময় আবার একটি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে দর্শক শ্রোতা, তিনি মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল সিসি কে ফোন করে বললেন যে সিসি, নেতানিয়াহু এই মিটিংয়ে আসবে, তুমি নেতানিয়াহুর জন্য ব্যবস্থা করো। সিসি বললেন যে জো হুকুম, জি আচ্ছা। তারপরে এই খবরটি প্লেনে রাষ্ট্রপতি এরদোয়ান শুনতে পেলেন যে নেতানিয়াহু মিশরে আসছে। তখন তিনি ডোনাল্ড ট্রাম্পকে ওই প্লেনে থেকেই ফোন করলেন, বললেন যে দেখো, আমি আমার প্লেন ঘুরিয়ে আবার আঙ্কারায় চলে যাচ্ছি, নেতানিয়াহু যদি আসে আমি তাহলে আসবো না, এবং আমি কেন, আরও অনেকেই আসবে না। তখন রাষ্ট্রপতি ট্রাম্প আবার নেতানিয়াহুকে ফোন করে বললেন যে নেতানিয়াহু, আপনি এসেন না। তো এর ফলে আজকের যে বৈঠকটি হচ্ছে, এই বৈঠকটির মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে গাজায় একটি স্থিতিশীল শান্তির জন্য যে দ্বিতীয় স্তর, সেই স্তরে পৌঁছে গিয়েছে বলে তিনি আশা প্রকাশ করেছেন। একই সাথে তুরস্কের সেনাবাহিনীর গাজার আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও তিনি একেবারেই সম্মতি ছিলেন। কিন্তু মিশরের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে তিনি বলছেন যে মার্কিন সামরিক বাহিনীর কিছু লোককে গাজার শান্তি রক্ষার দায়িত্বতে আসতে হবে। মূলত এখানে মিশর, তুরস্ক, কাতার এবং আরব আমিরাতের সেনাবাহিনীর আসলে গাজার ভিতর এবং বাহিরের আউটস্কার্টের যে নিরাপত্তা বা বাইরের যে বর্ডারের নিরাপত্তা, এটি প্রদান করার একটি পরিকল্পনা ছিল। কিন্তু মিশর জোর করে বলছে যে মার্কিন সেনাদেরকে কিন্তু এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এরই মধ্যে দেখুন, বেথেলহামে অর্থাৎ পশ্চিম তীরে, ওয়েস্ট ব্যাংকে, এটি গাজা আপনারা জানেন যে ফিলিস্তিনকে দুভাগে ভাগ করে ফেলেছে। এখন ছোট ছোট আসলে অনেক ভাগ, আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। ওয়েস্ট ব্যাংকের বেথেলহামে একটি রেফিউজি ক্যাম্পে একটি 20 বছর বয়সী একটি ফিলিস্তিনি বোনের গোপনাঙ্গে গুলি করেছে, লাইভ বুলেট দিয়ে গুলি করেছে দেশটির দখলদার রাক্ষস বাহিনী, এবং সেখানে বিরাট মারামারি হচ্ছে এবং সেখানে আবার হতাহত হচ্ছে। কাজে গাজায় একদিক দিয়ে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু ওয়েস্ট ব্যাংকে বা পশ্চিম তীরে এই দখলদার বাহিনীটি মানুষজনের জায়গা দখল করে যাচ্ছে। দর্শক শ্রোতা, যাদের আসলে ইহুদি ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, দেখা গেছে যে সে আসলে পোল্যান্ডে, তার 10 পুরুষ পোল্যান্ডে, কোনো মতে তার দাদি বা দাদির দাদি এক সময় ইহুদি ছিল, দাদা দিয়ে হয় না ইহুদি ধর্ম, বা বাবা দিয়ে হয় না, এটা মায়ের দিক থেকে আসতে হয় বা মহিলার দিক থেকে আসতে হয়। এই ধরনের একটা সার্টিফিকেট বের করে সে এখন দেখা গেল যে সে হচ্ছে হয়তো পোল্যান্ডে বা আমেরিকাতে, আসলে সে মূলত একজন গুন্ডা, অশিক্ষিত একজন গুন্ডা, একজন বখাটে লোক, চাকরি নাই, হোমলেস। এই হোমলেস কোনোভাবে যদি প্রমাণ করতে পারে যে তার পরদাদি ইহুদি ছিল, তাহলে সে হচ্ছে ইসরায়েলে চলে যাবে, সেখানে সে 3 বছর এই দখলদার সামরিক বাহিনীতে কাজ করবে এবং এইভাবে মানুষ হত্যা করবে। তারপরে একজন ফিলিস্তিনের জায়গা, ঘর বাড়ি দখল করে সেখানে থাকা শুরু করবে। এটাকে বলা হয় অভিবাসনবাদ বা সেটেলমেন্ট পলিসি। তো এই সেটেলাররা বা অভিবাসনবাদীরা দেখা যাচ্ছে যে এই জমিনের সাথে তার কোনো সম্পর্ক নেই, অথচ যাকে উচ্ছেদ করতেছে তারা হচ্ছে 25 জেনারেশন, 25টা বংশ তাদের এই ভূখণ্ডে, এই ভিটামাটিতে তাদেরকে উচ্ছেদ করতেছে, তাদের ক্ষেত পুড়িয়ে দিচ্ছে, জয়তুনের গাছ পুড়িয়ে দিচ্ছে, এই ধরনের নাশকতা করছে। দর্শক শ্রোতা, তো গাজার ব্যাপারে কিছুটা আশা করা গেলেও মধ্যপ্রাচ্যে একদিক ভাঙে তো আরেক দিক গড়ে। দর্শক শ্রোতা, এবং এখানে তুরস্ক তার স্বশক্তি বৃদ্ধি করছে প্রযুক্তিগত দিক থেকে, একই সাথে ইরান একটি প্রস্তুতি নিচ্ছে, একই সাথে দখলদার দেশটি তারা এখন ইরানের দিকে মনোযোগ দিবে। দর্শক শ্রোতা, গাজার যুদ্ধ থেমে যাওয়ার পরে এটির ইঙ্গিত আজকে এই দখলদার দেশটির যে বড় রাক্ষস অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি আসলে তার প্রশাসনের যে পার্টনাররা রয়েছে, অর্থাৎ যাদের সাথে তিনি কোয়ালিশন করেছেন, ডানপন্থী, উগ্র ডানপন্থী, ইতিমার বেন গাভির, স্মোট্রিচ এবং এই যে
যাই হোক, এদের সাথে এদের একজন এদের প্রতিরক্ষা মন্ত্রী যে এই যে বেন গাভির, তিনি অলরেডি এটির ইঙ্গিত দিয়েছেন এবং নেতানিয়াহুর যে শেষ সফরটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানেও কিন্তু এই ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও দর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রাধান্য হলো, ফার্স্ট প্রায়োরিটি হলো, তিনি মধ্যপ্রাচ্যে একটি শান্তি প্রতিষ্ঠা করে খুব দ্রুত গতিতে তিনি চায়নার দিকে ফোকাস করতে চান। চায়নার কথা বলতে দর্শক শ্রোতা মনে পড়ে গেল ফিলিপিন্স দ্বীপপুঞ্জ এবং চায়নার মধ্যে বেশ কিছুদিন ধরে এই যে সাউথ চায়না সিতে বা চীন সমুদ্রে একটি দ্বন্দ্ব হচ্ছে, একে অপরের কোস্টগার্ডের জাহাজকে ধাক্কা দিচ্ছে। এই দ্বন্দ্ব কিন্তু আজকে চূড়ান্ত একটি রূপ ধারণ করেছে। এর আগে অনেক নরম সুরে বললেও আজকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারা খুব শক্ত ভাষায় ফিলিপিন্সকে বকাঝকা করেছে। দর্শক শ্রোতা, এটির কারণটি একটু বলি। দর্শক শ্রোতা, ফিলিপিনের যে কিছুদিন আগে প্রেসিডেন্ট ছিলেন রড্রিগো দুতার্তে, এখন তার মেয়ে সেরা দুতার্তে তিনি কোয়ালিশন করে ক্ষমতায় রয়েছেন, কিন্তু রাষ্ট্রটির প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি রয়েছে, আপনারা জানেন যে ফিলিপিনের অতি কুখ্যাত স্বৈরশাসক ফার্ডিনান্ড, মার্কোস ফার্ডিনান্ডের পুত্র মার্কোস ফার্ডিনান্ড জুনিয়র। এই ফার্ডিনান্ড পরিবার হচ্ছে অত্যন্ত মার্কিন ঘনিষ্ঠ একটি পরিবার, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু মদত এই মার্কোস ফার্ডিনান্ড জুনিয়র পাচ্ছে এবং তারা হচ্ছে চায়নার সাথে সম্পর্কটাকে খারাপ করার চেষ্টা করছে। অথচ আপনারা জানেন কিনা জানি না, বা দর্শক শ্রোতাদের মধ্যে হয়তো অনেকেই ফিলিপিন্সে যেয়ে থাকবেন। ফিলিপিন্সে আসলে ব্যাপক পরিমাণ চায়নার বিনিয়োগ রয়েছে এবং বেশ ভালো ধরনের বিনিয়োগ রয়েছে। তো চায়নার সাথে সম্পর্ক খারাপ করাটা হচ্ছে একটি আত্মঘাতী স্টেপ কিনা, এটা হয়তো আমরা সামনের দিনগুলোতে দর্শক শ্রোতা দেখতে পারবো। যদিও তাদের একটি অঞ্চল নিয়ে, সামুদ্রিক একটি অঞ্চল নিয়ে ডিসপিউট রয়েছে। তবে আমি ফিলিপিনের একটা জিনিসকে কিন্তু স্বাগতম জানাই, সেটি হচ্ছে ফিলিপিন্সের চেয়ে বহুগুণে ক্ষমতাশীল, অর্থনৈতিকভাবে সামরিকভাবে শক্তিশালী দেশ হচ্ছে চায়না। তারা কিন্তু তাদের অধিকার যেটি, অর্থাৎ সাগরে তাদের যে অঞ্চলটি যেটি, এটি কিন্তু চায়নাকে এটিতে কিন্তু আধিপত্য প্রতিষ্ঠা করতে দেয়নি দর্শক শ্রোতা, যেটি কিন্তু আমরা আমাদের দেশের ক্ষেত্রে কবে প্রয়োগ করতে পারবো, যে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আমরা সমান অধিকার নিয়ে আমাদের অধিকারগুলো আদায় করার ব্যাপারে নেগোশিয়েট করতে পারবো। ইনশাল্লাহ আশা করি আমরা খুব দ্রুতই এই অবস্থানে চলে যাব, কারণ দর্শক শ্রোতা, রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। রাষ্ট্র চিন্তার ব্যাপারে আমি একটি সিরিজ ভিডিও করব আপনাদের জন্য দর্শক শ্রোতা, যেটি আমি মনে করি যে আমাদের দেশের যারা রয়েছেন মানুষজন, জনগণ যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তাদেরও হয়তো উপকারে আসবে। কিন্তু আমি আমার চিন্তাগুলো না শুধু একাদশ শতক থেকে আজ পর্যন্ত রাষ্ট্রের ব্যাপারে যত চিন্তাশীল ব্যক্তি রয়েছেন, যাদের সাথে আমাদের সভ্যতাগত দিক থেকে মিল রয়েছে, তাদের বইগুলোকে কম্পাইল করে, তাদের আইডিয়াগুলোকে কম্পাইল করে আপনাদের সামনে নিয়ে আসবো দর্শক শ্রোতা, আগামী সপ্তাহে ইনশাল্লাহ, অথবা এই সপ্তাহ থেকেই করার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনাদেরকে প্রথমত সর্বশেষে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কি বলবো, শুক্রিয়া জানাচ্ছি, অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আমার 5,000 ভিউয়ার্স হয়ে গেছে আপনাদের ব্যাপক সমর্থনে দর্শক শ্রোতা। এভাবে আমাকে সমর্থন করে যাবেন, আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবেন, সমালোচনা থাকলে সমালোচনা করবেন। অনেকে বলেছেন আমাকে 2টো করে ভিডিও দিতে, আমি অবশ্যই চেষ্টা করব। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমি আসলে তুরস্কের সরকারি আন্তর্জাতিক চ্যানেলে চাকরিরত অবস্থায় আছি, কাজে আমাকে আসলে ভিডিওটা চাকরির বাইরের টাইমে তৈরি করতে হয়। তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করব যে চাকরির সময়ের ভেতরে যে 1 ঘন্টা ব্রেক আছে, সেই 1 ঘন্টা ব্রেকে যাতে কুইকলি আপনাদের জন্য কিছু খবর আমি দিয়ে দিতে পারি। এর বাইরে দর্শক শ্রোতা, রাষ্ট্রচিন্তা নামে একটি সিরিজ ভিডিও করব, একটি দীর্ঘ হবে ভিডিওগুলো, কিন্তু আপনারা দেখবেন, কারণ
বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের যে শিক্ষা ব্যবস্থার ভেতরে যে ইতিহাসের শিক্ষা রয়েছে, সেখানে মুসলিম জাতির একটি বিশাল সময়, অর্থাৎ রাশেদিন খলিফা, উমাইয়া, আব্বাসির পরে অটোমেনদের ব্যাপারে বা সেলচুকদের ব্যাপারে খুব কম আলোচনা করে একেবারে আধুনিক জায়গায় বা ব্রিটিশ শাসনে চলে আসে। দর্শক শ্রোতা, এই যে মাঝখানে যে বিশাল 700-800 বছরের, 900 বছরের একটি ইতিহাস, এই ইতিহাসের ভেতরে রয়েছে গৌরব, প্রজ্ঞা, জ্ঞান চর্চা, যা আমাদের দেশের এবং পরবর্তী জেনারেশনের, আমাদের দেশের যারা রয়েছে এবং আমার জেনারেশনের মানুষদেরকে আলোকিত করতে পারে, পথ চলার পাথে হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে অনুপ্রেরণা দিতে পারে। দর্শক শ্রোতা, এই কারণে আমি কম্পাইল করে করে আপনাদের কাছে নিয়ে আসব। দর্শক শ্রোতা, আমার কথাগুলো, ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকেন, সাবস্ক্রাইব করতে থাকেন, আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন। গাজার ব্যাপারে অনেকগুলো ভিডিও পরপর করেছি, যার কারণে আমাকে আসলে হঠাৎ করে দেখলাম যে আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না। কিছু ভাইয়েরা আমাকে জানিয়েছে। এর বাইরে দর্শক শ্রোতা, আমাকে অনেকে অনুরোধ করেছে টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য। আমি কালকে আমার টেলিগ্রাম চ্যানেলটি, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এটির ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং ফেসবুক দুটো চ্যানেলই আমি লিঙ্ক শেয়ার করে দিব আগামীকালকে। দর্শক শ্রোতা, 14 তারিখ ইনশাল্লাহ। তো এর বাইরে আমার জন্য দোয়া করবেন। দর্শক শ্রোতা, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। এর মধ্যে এই যে গাজার শান্তি চুক্তি, পাক আফগান সংঘর্ষ, এগুলো নিয়ে অফিসেও খুব চাপের ভেতরে থাকতে হয়। এতটা সত্ত্বেও আমি আসলে আপনাদেরকে খুব মিস করি। আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আপনারা যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনেন, তাদের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। ইনশাল্লাহ আমি এই সপ্তাহ থেকে লাইভ করা শুরু করব দর্শক শ্রোতা, এবং চেষ্টা করব যে, অনেকে বলেছেন যে আপনি জাহিদ ভাইয়ের মতো দিনে 2টো লাইভ করবেন, আমিও চেষ্টা করব জাহিদ ভাইয়ের মতো রেগুলারলি দিনে 2টো করে লাইভ করার জন্য। দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।